আপনারা প্রত্যেকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে এমনভাবে যুক্ত থাকছেন, আমি ইউটিউব খুলে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা লিটারেলি নেই। আমি আপনাদেরকে একটাই কথা বলেছি যে দেখুন, আমরা একটা প্রোগ্রাম করি, একটা পারসেপশন আপনাদের সামনে রাখবার চেষ্টা করেন রাজনৈতিক দলের নেতারা। তারা কে ঠিক বলছেন, কে ভুল বলছেন, কে অতিরঞ্জিত করছেন, সেটাকে বিচার করার দায়িত্ব গণতন্ত্রের অন্যতম প্রহরী আপনাদের, মানুষের। কাজে আমার এই অনুষ্ঠান ইউটিউবে দেখবেন, শেয়ার অপশানে গিয়ে শেয়ার করে দেবেন, আরও বেশি মানুষের কাছে হাল্লা বলের বক্তব্য এবং বার্তা পৌঁছে দেবেন। আসি বিষয়ে। আগামী 29 তারিখ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন। কেন তিনি ডেকেছেন? কারণ এসআইআর এর সম্ভাবনা কি আরও বেশি প্রবল হচ্ছে? প্রথম প্রশ্ন উঠছে। আগামী 29 তারিখে যে সর্বদল বৈঠকের ডাক রয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের, সেই বৈঠকে কেন্দ্র মানে ভোট কেন্দ্র বিন্যাস এবং বর্ধিত বুথ নিয়ে আলোচনা হবে বলে কথা রয়েছে। 14,000 বুথ এবার বাড়ছে, জেনে রাখুন, 14,000 বুথ বাড়ছে। অন্যদিকে অনুপ্রবেশ নিয়ে সোচ্চার প্রধানমন্ত্রী বাংলার মাটিতে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের হটানোর ডাক পরিষ্কার দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। অরক্ষিত বাংলাদেশ সীমান্তের জন্য রাজ্যকে দোষেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাহলে বিষয়টা কি আসছে? মূলত বিষয় হচ্ছে প্রতিটা বুথে 1200 জনের বেশি ভোটার নয়, অর্থাৎ ভোট এবং ভোটারের প্রতি অনেক বেশি যত্নবান হচ্ছে কমিশন, নির্বাচন কমিশন। এই যে প্রতি বুথে ভোটার সংখ্যা 1200-র মধ্যে রাখতে হবে, যার জন্য 14,000 বুথ বেড়ে যাচ্ছে আমাদের এই রাজ্যে, অর্থাৎ 80,000 সামথিং বুথ ছিল, সেটা 94,000 হচ্ছে। এই নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা হবে, সঙ্গে ডেফিনেটলি এসআইআর নিয়ে যে বার্তা রয়েছে সেটাকে পরিষ্কার করা হবে রাজনৈতিক দলের কাছে। বিহারের ক্ষেত্রে বিজেপি বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোর অভিযোগ এটাই ছিল যে বিহারের এসআইআর বড্ড বেশি তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে। তাহলে কি পশ্চিমবঙ্গে প্ল্যান করে ধীরে সুস্থে এসআইআর এর পথে যাচ্ছে? আমি কেন এর সঙ্গে অনুপ্রবেশ ইস্যুটা জুড়ে দিচ্ছি? কারণ অনুপ্রবেশকারীদের সরানো হটানোর কড়া বার্তা প্রধানমন্ত্রীর কলকাতার মাটিতে দাঁড়িয়ে। আসুন আপনাদেরকে আমি পরিচয় করে দেব যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনার জন্য তাদের গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। আমি স্বাগত জানাবো অঙ্কন, আমাদের সঙ্গে রয়েছে বিজেপির প্রতিনিধি, অঙ্কনকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বাম মুখপাত্র সিপিএম নেতা চন্দন চ্যাটার্জি, চন্দনদাকে স্বাগত জানাবো। অন্যদিকে রয়েছেন কংগ্রেস নেতা, জাতীয় কংগ্রেস মুখপাত্র শুভাশিস ভট্টাচার্য, শুভাশিস দাকেও স্বাগত জানাবো। আর কিছুক্ষণের মধ্যেই দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা সৌরভপ্রিয় দত্ত এসে উপস্থিত হবেন, আমাদের মধ্যে আলোচনা হবে। কিন্তু আমি শুরু করতে চাইব, কাকে দিয়ে শুরু করব? আমি চন্দনদাকে দিয়ে শুরু। চন্দনদা আসছেন দুর্দণ্ড প্রতাপ শুনে। যাই হোক, চন্দনদাকে দিয়ে শুরু করি। চন্দনদা, এই যে দেখুন 2002-03 সালে এসএসআর হলো, তখন 28 লক্ষ ভোটারের নাম বাদ গেল ভোটার তালিকা শুদ্ধিকরণের জন্য। তদানীন্তন বাম সরকার কোনো রকম বাধা তৈরি করলো না। দেখুন, একটা জিনিস দাঁড়িয়ে সবাই যারা আপনার রয়েছেন টিভির সামনে, ভোটার তালিকারকে সঠিক করাটা প্রয়োজন। মৃত লোক ভোট দিয়ে যাবে, একটা লোক 3 জায়গায় ভোট দেবে, এটা হতে পারে না। পাশাপাশি অনুপ্রবেশকারীদেরকে সরানো, এই বিষয়ে আপনাদের অবস্থান কোথায়? আমাদের অবস্থান খুবই পরিষ্কার যে ভোটার লিস্টে দিনের পর দিন মৃত ভোটারদের বাঁচিয়ে রাখা। দাদা, 29 তারিখে সর্বদল বৈঠকে আপনারা কি সাবমিশন থাকবে? হ্যাঁ, এটাই বলছি, আমাদের সাবমিশন খুব ক্লিয়ার হচ্ছে যে ভোটার লিস্টে মৃত ভোটারকে বাঁচিয়ে রাখাটা, এতদিন ধরে যে বাঁচিয়ে রাখা, এই রাখাটা রাজ্য ইলেকশন কমিশন বা ইলেকশন কমিশন, সেন্ট্রাল ইলেকশন কমিশন, তারা এটাকে অ্যালাউ করলো কেন? কেন বলছি, বিভিন্ন এগুলো পুরোটাই রুটিন প্রসেস। বিভিন্ন রাজনৈতিক দল প্রত্যেকবার রিভিশনের সময় তাদের প্রতিনিধিরা বিএলএদেরকে অ্যাপ্রোচ করেন, ফর্ম 6, ফর্ম 7, নতুন ওঠা, বাদ যাওয়া, সেগুলো জমা দেন। আমি পার্টিকুলারলি বলতে পারি আমাদের পার্টির পক্ষ থেকে প্রত্যেক বছর, এক বছরের ছবি দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন, গত বছর ইলেকশন কমিশনের কাছে আমাদেরকে ছোট ম্যাটাডোর ভাড়া করতে হয়েছিল শুধু কলকাতার মৃত ভোটারদের নাম ওখানে পৌঁছে দেওয়ার জন্য। দিয়েছিলাম, কিছু রেজাল্ট নেই। মমতা ব্যানার্জি এগুলোকে রক্ষা করেন এমনভাবে, আমরা তলায় যারা কাজ করে নির্বাচন কমিশনকে দিয়েছিলাম। হ্যাঁ, রাজ্য নির্বাচন কমিশনকে গিয়ে দিয়ে এসেছিলাম, রাজ্য নির্বাচন কমিশন লিস্ট রিভিউ করছে। তো তলার দিকের অফিসাররা বলেন আমাদের ওপর নির্দেশ আছে, নাম কাটা যাবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নাম কাটা যাচ্ছে না। মৃত ভোটার বছরের পর বছর থেকে যাচ্ছে এবং সেই সুযোগ নিয়ে
বুথে সরকার চলে যাচ্ছে ভোটের দিন কীরকম ধরুন বিভিন্ন প্রখ্যাত গায়ক তারা এসে ভোট দিয়ে যাচ্ছেন, নায়ক তারা এসে ভোট দিয়ে যাচ্ছেন, সবারই আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হচ্ছে, মৃত আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হওয়ার কথা হচ্ছে ভোটের দিন। এক ভদ্রলোক তো উপস্থিত হয়ে আছেন, এবছর আমার দাদু কেন এখনো আসেননি, মৃত ভোটটা কেন তৃণমূলের লোকেরা দেয়নি, এরকম জায়গায় পরিস্থিতি পৌঁছে গেছে। এখন এসে তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা একটি নামও বাদ দিতে দেব না। মানে মৃত ভোটারের নাম বাদ দিতে দেবেন না? মৃত ভোটারের নাম তো বাদ দিতে হবেই। আমরা বলছি মৃত ভোটার, শিফটেড ভোটার, এই ধরনের ভোটার তাদের নাম বাদ দিতে হবে, কিন্তু একটা জেনুইন ভোটারেরও নাম বাদ দেওয়া যাবে না। এসআইআর বলে যে পদ্ধতি করা হচ্ছে এটা এসএসআর এর মধ্যে দিয়েই করা যেত। এসএসআর অনেকদিন করা হয়নি, জমিয়ে রেখেছেন, তাই আজকে আপনি এসআইআর নামটা বদলে এটার নাম এসিআর করে দিন, তারপর বাদ দিন, আপনি দেখবেন অটোমেটিক্যালি মৃত ভোটার 30-40 লাখ যাও একটা সংখ্যা আপনি অটোমেটিক বাদ হয়ে যাবে। এর জন্য কিন্তু মোদিজির তো ব্যবসা দোকান খোলা রাখতে হবে। তাহলে খোলা রাখতে গেলে এবছর ধরুন জিনিসপত্রের দাম বাড়ছে, 15 লাখ টাকা হলো না, জিএসটি আবার ফেরত যাবে, গিয়ে কোন পার্সেন্টেজে যাবে কেউ জানে না, নোটবন্দির পর কি হলো জানে না। এইদিকে মমতা ব্যানার্জি তার বিপদ হচ্ছে, তার এখানে চাকরি বাকরি যা ছিল সব লুট, চাকরি লুট, স্বাস্থ্যের অবস্থা খারাপ, স্কুলে শিক্ষক নেই, রাস্তায় ছাত্ররা দাঁড়িয়ে আছে। এই যে এজেন্ডাগুলো জিনিস, আজকে বান বন্যা হয়েছে বলে শাকসবজি 80 টাকা 100 টাকা, প্রতি মাসে চালের দাম 10 টাকা করে বাড়ছে, বেকার চাকরি নেই, বাইরে কাজ করতে যাচ্ছে পরিবাহী শ্রমিক হিসেবে, সেখানে বলছে বাঙালি হিসেবে মারো, তাহলে বাঙালি যাবে কোথায়? এই যে সিচুয়েশনটা, এই যে মূল আলোচনা থেকে ঘুরিয়ে দিয়ে চলে গেল তার ওপরের একটা টাওয়ার ছিল এজেন্ডা, যা ভাত এজেন্ডা করে দিল জাত। এটাই হচ্ছে মোদিজি এবং মমতাজি যে আমরা বলছি এদের দুজনের কীরকম খাপে খাপ হয়ে মিলে যাচ্ছে দেখুন, এটাকে এজেন্ডায় নিয়ে চলে এলো। আমি তো আপনাকে এখনও বলছি, আপনি পরিষ্কার ইলেকশন কমিশনের লোক বাড়ি বাড়ি যাক, মৃত ভোটার যারা আছে বহু লোক লিস্টে রয়ে গেছে, বাদ চলে যাবে। আচ্ছা, এর সঙ্গে যুক্ত হলো অনুপ্রবেশ। আমি শেষ করি, অনুপ্রবেশটা খুব, আমি এটাই যাচ্ছি। দেখুন কীরকম দেশের প্রধানমন্ত্রী এবছরই কয়েকদিন আগে দুর্গাপুরে এলেন, খুব ভুল না করলে 1 মাস 3 দিন বা 4 দিন আগে দুর্গাপুরে এসে বললেন ঘুষপেটি যারা রয়েছেন তাদেরকে দেখবে ভারতবর্ষের আইন, যা আইন আছে সেই আইনে আমরা তাদেরকে আইন ধরে ঘুষপেটি মানে যারা অনুপ্রবেশ করেছেন তাদেরকে বার করব। ঠিক, খুব ভালো কথা, আমরাও চাই যারা অনুপ্রবেশ করেছে তাদেরকে আপনি বার করুন, কিন্তু এটা চাই না যে আপনি অনুপ্রবেশ, হিন্দু যদি টপকে আসে তাহলে সে হয়ে গেল শরণার্থী, আর মুসলমান যদি টপকে আসে তাহলে সে হয়ে গেল অনুপ্রবেশকারী। এটা করে আপনি সিএ এর নাম করে এনআরসি লাগু করবেন, এটা আমরা চাই না। আমরা বলছি অনুপ্রবেশ যদি কেউ করে থাকে আপনি আইনত ব্যবস্থা নিন, মিটে গেল। এইবার কালকে কলকাতায় এসে বলছেন যে না, ওভাবে তো সমস্যার সমাধান হবে, আপনারা বিজেপিকে ভোট দিয়ে সরকার করে দিন, আমরা অনুপ্রবেশ আটকাব। তাহলে লাভটা কী হলো? আপনি তো দুর্গাপুরের মিটিংয়ে, আমি আপনি কোট করছি প্রধানমন্ত্রীকে, দুর্গাপুরের মিটিংয়ে বললেন যে অনুপ্রবেশকে আমরা ভারতবর্ষের আমাকে কোট করা নেই, একদম পাশে চর্মকর্ণে শুনছে অঙ্কন উত্তর দেবে, কিন্তু তার আগে সুভাষিস দার কাছে আসবো। আমি অঙ্কনের প্রতিক্রিয়া নেওয়ার জন্য একটু ওয়েট করাচ্ছি আপনাদের ওর কথা শুনবার জন্য, কারণ মানে ওর ক্লোজ কন্টেস্টেন্ট সৌরভপ্রিয় দত্ত রাস্তায় আটকে রয়েছেন, বেহাল পরিস্থিতি রাস্তার, সেখানে মানে ব্যাপার হচ্ছে সবই কপালের বিষয় আর কি। তৃণমূল প্রতিনিধি আটকে গেছেন রাস্তায়, আর রাস্তার ভালো রাস্তা। এখন এই জায়গা তো আজকে আলোচনার বিষয় নয়, কিন্তু একটা বিষয়ে চন্দনদার কথা শুনতে শুনতে আমি কালকের বাজার দরে রিলেট করলাম, সত্যিই তাই। মানে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, অ্যাটলিস্ট যারা কালকে পুজোতে একটু খিচুড়ি করেছেন, কালকে বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা ছিল, ভাবতে পারেন, আমি অঙ্কনকেও বলছি, সবাই এখানে রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, আপনারা রয়েছেন, 80-90 টাকার গোবিন্দভোগ চাল 220 টাকা করে কিনতে হচ্ছে। মানে এই ধরনের প্রাইস হাইক এতাবৎকালে কেউ দেখেছেন কিনা আমার জানা নেই। আমি কালকে চমকে গেছিলাম, মানে আমার যদি হার্ট উইক থাকতো আমি দোকানের সামনে পড়ে যেতাম, আজকের প্রোগ্রাম অন্য কেউ করতো। 80 টাকার চাল, তার দাম হচ্ছে 220 টাকা। প্রত্যেকদিন 10 টাকা করে দাম বাড়ছে, মাসে 10 টাকা করে দাম বাড়ছে। হ্যাঁ, বাড়ছে, এটা তো ঠিক। এবং সবজি 90-100 করে। আমি সুভাষিসদার কাছে আসবো। সুভাষিসদা, অনুপ্রবেশ ইস্যুকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনিও এর আগে বলেছেন যে অনেক, এই যেহেতু সীমানা আমাদের অরক্ষিত সীমানা, সেখান থেকে প্রচুর মানুষ ঢুকে পড়েছে। এখন আপনাদের একটা অফিসিয়াল স্ট্যান্ড হচ্ছে এসআইআর এর বিরোধিতা করা, এবং যেটা রাহুল গান্ধী বা আপনারা সেন্ট্রাল কমান্ড আপনাদের করছে, পুরো কোমর কষে করছে। কিন্তু এসআইআরকে আটকানো যাবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এখানে সঙ্গে দাঁড়িয়ে সর্বদলীয় বৈঠকে আপনাদের সাবমিশন কি থাকবে আগামী 29 তারিখে? এই যে বুথ বৃদ্ধি হওয়া বা লিমিটেশন হওয়া, এর ফলে কি সুবিধা হবে ভোটের?
প্রথম আসি একটা কথায়, যেটা রাহুল গান্ধী কোমর কষে লড়াই করছেন। রাহুল গান্ধী না, রাহুল গান্ধী এটা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দিয়েছে ইলেকশন কমিশন বিজেপিরই একটা এক্সটেন্ডেড বডি, এবং এক্সটেন্ডেড বডি শুধু নয়, ইলেকশন কমিশনকে অ্যাটাক করলে পরে বিজেপি ঝাঁপিয়ে পড়ছে তাকে বাঁচানোর জন্য, তাকে ডিফেন্ড করার জন্য। আবার বিজেপিকে অ্যাটাক করলে পরে তাহলে পরে ইলেকশন কমিশন ঝাঁপিয়ে পড়ছে বিজেপিকে ডিফেন্ড করার জন্য। এই দৃশ্য দেখবে ভারতবর্ষের মানুষ, এটা ভাবা যায় না। প্রথম কথা হলো, চন্দনের একটা কথার উত্তর দেই, যে ডেড মানুষগুলো রয়ে গেছে, ঠিক কথা, আমরা দিনের পর দিন বলেছি ডেড মানুষগুলোকে ইনক্লুড করে রেখেছি, সেগুলোর ভোট হচ্ছে। মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে এগুলো বা পঞ্চায়েত লেভেলে যারা মারা যায় তাদের পঞ্জীকরণ করতে হয়, হ্যাঁ, বা যারা 18 বছরের উপরে তাদের পঞ্জীকরণ হতে হয়। এইগুলো সবই একটা অ্যাপসে ইলেকশন কমিশন করতে পারে, সবকটাই মানে মিউনিসিপ্যালিটির সাথে রিলেশন তৈরি করে, কর্পোরেশনের সাথে রিলেশন তৈরি করে, যে মারা গেছে কজন সেগুলো আমাদের দিয়ে দিন ডেটাটা, আমরা একদিনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। কারণ হলো রাহুল গান্ধী প্রমাণ করেছে একটা করে 70টা ভোটার, একটা প্রেমিসেসে 70,000 ভোটার, এবং শকুন দেবী বলে 4 জায়গায় আছে, মানে বা একজন 51 বছরের মানুষ, তার সে 50 জন ছেলেপেলের বাবা, হ্যাঁ, মানে বছরে 3-4 জন করে সন্তান প্রসব করেছে তার স্ত্রী, এইরকম এগুলো প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়ার পর যখন এইগুলো বলেছে ডিজিটাল আমাকে দিন, ডিজিটাল ইলেকট্রাল, ডিজিটাল মিস্টেক আর ইন্টেনশনাল মিস্টেক, এটা ইন্টেনশনাল না তো মনে হয়। যদি এক মিনিট বলে নেই, যদি ইন্টেনশনাল না হয় তাহলে পরে ডিফেন্ড করবে কেন ইলেকশন কমিশন এসে প্রেস করবে ওইভাবে, যে আমি সিসিটিভি ক্যামেরা দেবো কি করে? মা বোনেদের ইজ্জতের ব্যাপার, ওখানে কি বাথরুম করতে গেছে, না ডাকাতি করতে যাচ্ছে, না মানে এই কথাগুলোর কি অর্থ আমি বুঝি না। আপনি বলছেন যে কেউ একই নামে 20 জন বা একই পরিবারের সিসিটিভি লাগিয়েছে কি জন্য, আমি বলে দিচ্ছি, বলে নেই, আপনাদেরও তো প্রতিনিধি বা বিএলএরা থাকে, বা এই যে যখন ভোট হচ্ছে আপনাদের এজেন্টও থাকে নাকি, থাকতে পারে। একটা কথা বলি, এই যে বিজেপি এখানে যে 70-77টা সিট পেয়েছে, তোমার মনে হয় যে 77টা সিটে বিজেপি বাড়ি বাড়িতে গিয়ে স্ক্রুটিনি করেছে? এইটা ভারতবর্ষের কোনো জায়গাতে হয় না। আমাদের বাংলাতে সেই কথাগুলো আমরা বলি যে এখানে আপনাদের দলের লোক থাকতে কেন স্ক্রুটিনি করেননি, না, এই ভারতবর্ষের কোনো স্টেটে বাড়ি বাড়িতে গিয়ে দলীয় লোকেরা গিয়ে স্ক্রুটিনি করে না। এটা কাজ হলো ইলেকশন কমিশনের। আমরা করি আমাদের সুবিধার জন্য, বুথে যে বসবে আমি বলছি এটা তো বামে আমলের করতো, বামের সেই স্ট্রেংথ ছিল, কিন্তু ভারতবর্ষের কোন স্টেটে হয় না। যে তোমায় উত্তর তোমাকে আমি বললাম তো যে 77টা সিটে জিতেছিল যখন, তখন 77টা সিটে এই কি বিজেপি স্ক্রুটিনি করেছিল বাড়ি বাড়িতে গিয়ে? বলে নেই। সেকেন্ড কথা হলো যে সিসিটিভি দেবে না, বললো যে 45 দিনে ভেঙে দেবে। তা সিসিটিভি কিসের জন্য? আর সিসিটিভিটা লাগিয়েছে হলো এগুলোর জন্যই তো। তার মানে ইলেকশন কমিশনকে যেদিন মানে কি বলবো ডিফাইন করা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, যে না এখানে ইলেকশন কমিশনকে কে চুজ করবে প্রধানমন্ত্রী, তার একটা ক্যাবিনেটের সদস্য এবং বিরোধী দলের নেতা, অটোমেটিক্যালি 2-1 ভোটে মানে গণেশ কুমারকে আনতে পেরেছে বিজেপি। আমার ওইখানে কথা না, আমার কথা হলো যে যদি আমি বলে নেই, একটু বলে রাজ্যতে আসছি, লোকসভা নির্বাচন হলো যে ইলেকটোরাল কলেজে, যে ইলেকটোরাল রোলে লোকসভা নির্বাচন হলো, সেই সময় মনে ছিল না ঘুষপেটিয়ার মধ্যে ঢুকে রয়েছে, ওর মধ্যে রোহিঙ্গা ঢুকে রয়েছে, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট চিন্তা করে। আপনারা বলছেন যে এখন ওই লোকসভা ডিসলভ, যেটা তৃণমূলের দাবি, লোকসভা ডিসলভ করে দিয়ে আবার নতুন করে। আমি বলছি যে তাহলে পরে সেই সরকার, যে সরকার জিতেছে ওই ঘুষপেটিয়াদের ভোটে বা ওই রোহিঙ্গার ভোটে, তাদের কথা অনুযায়ী, তাহলে পরে সেই সরকারের অধিকার আছে যে সে সিটে থেকে এখন রোহিঙ্গা এবং ঘুষপেটিয়াদের চিহ্নিতকরণ করবে। 24-এর পরে আর আগামীতে কখনোই লোকসভা হবে না। এবার যদি এসআইআর হয় সেই তালিকাটাই তো অ্যাপ্লিকেবল হবে। আমার কথা হচ্ছিল যে একটা ভোটার লিস্টে যদি স্বচ্ছতা না থাকে
তাহলে মানুষ কিভাবে তা তাদের সেই গভর্নমেন্টকে স্বচ্ছতা চুজ আনবার- করবে? আমি বলে স্বচ্ছতা আনবার জন্যই তো SIR, আমি তো বুঝতে পারছি না আপনাদের আমি অবস্থানটা একটা কথা কি বলে কেন? দিই, ভারতবর্ষের মানে স্পেশালটা ইন্টেন্সিভ, মানে স্পেশাল ইন্টেন্সিভ intensive হয়নি। আচ্ছা। এটা ইনুমারেশনের কাজ হয়েছে বা এটা ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, কোনোদিন স্পেশাল হঠাৎ করে তাড়াহুড়ো করে, মানে আপনাদের যার জন্য special যখন শব্দটা নিয়ে আপত্তি। আমি বলি স্যার, যখন কিনা যোগেন্দ্র যাদব কোর্টকে বলছে আমি 10 মিনিটের জন্য কথা বলবো আপনার সামনে, একটু করে অ্যালাউ করুন, সুপ্রিম কোর্ট বলছে ঠিক আছে 10 মিনিটে আপনাকে সময় দেওয়া হলো, 40 মিনিট শুনেছে সুপ্রিম কোর্ট, বেশ। এবং শোনার পর তাকে বলেছে মান্যতা দিয়েছে, এবং তার ন্যায্য কথাবার্তাগুলো শুনে বলেছে ঠিক বলছেন। অনেক সময় রাজ্যের শাসক দল তৃণমূল এবং রাজ্যের বিরোধী দল বিজেপি বলে, এই কারণের জন্যই হয়তো বলে যে সুভাষিসদার পুরো বক্তব্যে এরা সবসময় বলতে শুনেছি কংগ্রেস নেই, কংগ্রেস হারিয়ে গেছে, কংগ্রেস এই হয়েছে সেই হয়েছে। এই কথার পেছনে যুক্তি হচ্ছে এই রাজ্যে দাঁড়িয়ে রাজ্য বাদ দিয়ে দেশের কথা বেশি বলা। আগে তো এই রাজ্যের যারা প্রাদেশিক নেতা রয়েছেন, সুভাষিসদা ইনবর্ন এই রাজ্যে এবং এই রাজ্য থেকে রাজনীতি করেছেন, কিন্তু তার কথায় রাজ্য বেড়াটোপকে অনুপ্রবেশকারীরা কেন ঢুকছে, কোথায় আছে সেই নিয়ে আসামে বক্তব্য ঢুকেছে কম। কেন? সেই নিয়ে আসামে ঢুকেছে কেন? আরে আসামে বাবা, আসামে হেমন্ত ঢুকলে বিশ্ব শর্মার আমার সঙ্গে তর্ক government। করে লাভ নেই। আমরা বিরতির পরেই তৃণমূল নেতা সৌরপ্রিয় দত্তের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো এবং তারপরেই আমরা অঙ্কনের কাছে যাব। স্টেপ কি কি নেওয়া হচ্ছে, কি বলেছেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে এবং রাজ্যের বিরোধী দলনেতা আপনাদেরকে শোনাবো। একেবারে পরিষ্কার বক্তব্য এটা, স্বচ্ছ সাফ সুতরা ভোটার তালিকা হবে কিনা এবং তাতে রাজনৈতিক দলগুলো সমর্থন করবে কিনা। প্রশ্ন উল্টো দিক দিয়ে আসতে পারে, এই তালিকা তৈরি করে বিজেপি কোনোভাবে অ্যাডভান্টেজ পেতে চাইছে কি, যেটা বেসিক্যালি অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা, যে তালিকা তৈরি হলে বিজেপি অ্যাডভান্টেজ পাবে। আপনারা বিচার করুন যে এই তালিকা তৈরি হলে কি বিজেপি সত্যি অ্যাডভান্টেজ পাবে কোনো অ্যাঙ্গেল থেকে, কিভাবে পেতে পারে ভাবুন, আমাদেরকে জানান। দরকার হলে আপনি মেল করতে পারেন আপনার তথ্য এবং টপিক নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। প্রধানমন্ত্রী এসেছিলেন গতকাল রাজ্যে এবং মেট্রোর প্রকল্পের উদ্বোধনেও, কিন্তু তার বক্তব্যে উঠে আসলো অনুপ্রবেশের কথা। ডেফিনেটলি চন্দন একদম কোট করে দিয়েছেন, দুটো বক্তব্য, দুর্গাপুরের বক্তব্য আর এই বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কি বলেছেন প্রধানমন্ত্রী একবার শোনাই, শুনুন। घुसपैठियों के खिलाफ मुहिम चल रही है। देश अब घुसपैठियों को ज्यादा नहीं सह सकता। घुसपैठियों को निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? घुसपैठिए जाने चाहिए कि नहीं जाने चाहिए? उनको भगाना होगा कि नहीं भगाना होगा? कौन भगा सकता है? कौन भगा सकता है? घुसपैठियों से बंगाल को कौन मुक्त करा सकता है? घुसपैठियों से बंगाल को कौन मुक्त करा सकता है? मोदी नहीं, भाजपा नहीं, आपका एक वोट करा सकता है, आपका एक वोट। एक बार वोट दे दीजिए, ये घुसपैठिए भाग जाने लग जाएंगे जी। অঙ্কন একবার ভোট দেওয়ার কথা বলছেন, তারপর অনুপ্রবেশকারীরা ভাগার জায়গা পাবে না। এই যে কন্ডিশনাল ব্যাপারটা চলে আসা, এটা কি ভোট এগোচ্ছে বলে হচ্ছে? মানে এর আগে তো দেখো, একটা জায়গায় অনুপ্রবেশ কোনো এক রাজ্যে হচ্ছে, তাকে কেন্দ্র তার কেন্দ্রীয় আইন প্রয়োগ করে আটকাতেই পারে। সেখানে বিজেপিকে ক্ষমতায়নে অনুপ্রবেশ আটকাতে হবে। এই যে কন্ডিশনাল অ্যাক্সেস চলে আসলো, এটাকে তোমরা কিভাবে ব্যাখ্যা করবে বা কি বলবে? অনুপ্রবেশ তো আটকানোর দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরের, তারা ডেফিনেটলি আটকাবে। তার জন্য ভোটে জেতা হারার কি আছে? জেতাহার কি বিষয়টা রয়েছে সেটা হলো অনুপ্রবেশ তো এমনি এমনি হচ্ছে না। অনুপ্রবেশ হচ্ছে যেখানে সীমান্তে কাঁটাতার দেওয়া নেই, যে সীমান্তগুলোকে এখনো আনফেন্সড করে রাখা হয়েছে, যেখানে বর্ডারটা এখনো উন্মুক্ত রয়েছে এবং রাজ্য সরকার প্রায় 11 বছর ধরে কেন্দ্র সরকারের সাথে অসহযোগিতা করে অসামঞ্জস্যপূর্ণ একটি প্রশাসনিক একটা জটিলতা ক্রিয়েট রেখে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে 525 কিলোমিটার জমি, এই বর্ডারটা কার্যত আনফেন্সড রয়েছে, কোনো সেই বর্ডারে কোনো ফেন্সিংয়ের ব্যবস্থা নেই। এবার এই নিয়ে 28 বার কেন্দ্রের সরকার এবং কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে চিঠি দিয়েছে, 6 বার বৈঠক করেছে। দেখুন, এখানে আমি আবারও বলছি, যদি আপনার উদ্দেশ্য হয় যে অনুপ্রবেশকারী মুসলমানদেরকে আমরা ভোট ব্যাংক বানাবো, এইটাকে আপনি যদি আজকে সেই ভোট ব্যাংক বানানোর রাজনীতি খেলেন, তাহলে তো আমাদের কিছু করার নেই। আমরা তো আজকে নিরুপায় হয়ে পড়েছি। তৃণমূল কংগ্রেস আজকে জায়গায় জায়গায়, আপনারা কতগুলো প্রতিবেদন করেছেন, কতগুলো খবর দেখিয়েছেন যে শেষ 1-1.5 মাসে
শুধুমাত্র আপনারা সিএনএর যদি প্রতিবেদন চালান 1-1.5 দিন টানা, মানে ব্রেকলেস প্রতিবেদন চলবে, যে প্রায় হাজারে হাজারে বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেশের রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সব নিয়ে বসে রয়েছে। এবং তারা কি বলছে, এই যে যেমন একটা জঙ্গি ধরা পড়েছিল শেখ সাদ রাডি, সেই শেখ সাদ রাডি কি বলেছিল, তৃণমূলের নেতা আমাকে 2টো ভোটার কার্ড করে দিয়েছে, যাবতীয় সুবিধা পাইয়ে দিয়েছে, রেশন কার্ড করে দিয়েছে। এখন আমাদের সকলের ট্যাক্সের টাকায় সে রেশনের চাল খাবে, আর এইদিকে আপনি কিছুক্ষণ আগেই দ্রব্যমূল্যের কথা বলছিলেন। তো বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আমাদের সরকারি সুবিধাগুলো পাচ্ছে, তাকে কে পাইয়ে দিচ্ছে? তৃণমূল কংগ্রেস। কেন? ভোট ব্যাংকের রাজনীতির জন্য। চন্দন দাদের দলের সাথে আমাদের রাজনৈতিক বিরোধিতা মানে একদম ঐতিহাসিক, চিরসত্য। কমিউনিস্ট এবং ভারতীয় জনতা পার্টির সহাবস্থান হতে পারে না, কিন্তু যখন 2014 সালের পর 182 কিলোমিটার জমিতে কাঁটাতার বসানো হবে বলে ত্রিপুরার মানিক সরকারের যে সিপিএম এর সরকার ছিল তার কাছে চাওয়া হলো, 1 মাস সময় লেগেছিল জমিটা, 1 মাস। সেইখানে নরেন্দ্র মোদী এবং হলো তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং একই সঙ্গে ওখানকার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীরা বসে বৈঠক করলো, এবং তাৎপর্যপূর্ণ ঘটনা, ত্রিপুরায় তারপর অনুপ্রবেশের সমস্যা মিটে গেছে। সিপিএম বিজেপি কারুর কিন্তু ওখানের পলিটিক্যাল ন্যারেটিভে অনুপ্রবেশ নেই, 97% অনুপ্রবেশ কমেছে। আমি বলছি এই ঘটনাটা আজকে যদি পশ্চিমবঙ্গে আসার সময় আমরা দেখি যে একটা এমন রাজনৈতিক বিরোধিতা চলবে যে রাজনৈতিক বিরোধিতার জন্য কাঁটাতার বসবে না, ওপার থেকে এসে শুধুমাত্র মুসলমান ভোট ব্যাংকটা আরো বেশি মজবুত হবে বলে তৃণমূল তাদেরকে পশ্চিমবঙ্গ বাসী বানিয়ে দেবে, আমার আপনার সাথে তারা সহাবস্থান করবে। এর বিকল্প যদি রাজনৈতিক আমাদের এই পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি পরিবর্তন করে দিচ্ছে, যদি রাজনৈতিক কারণে আজকে অনুপ্রবেশটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাহলে সমাধানটাও রাজনৈতিক হবে। নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন যে যখন এ রাজ্যের তৃণমূল সরকার এগুলি কাজ করতে দিচ্ছে না, তাহলে পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টির সরকার হোক, এখানে তারপর যদি অনুপ্রবেশ হয় তখন আপনারা সকলে মিলে আমাদেরকে গালাগালি দিন, তখন তো আমাদের কোনো জায়গা নেই যে না আমরা এর ঘাড়ে দোষ চাপাবো। আমি বলছি বিএসএফ সব থেকে বড় কথা, ইন্টিগ্রেটেড আউটপোস্ট যেগুলো দিয়ে মনিটর করা যায়, এগুলোর মধ্যে কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম কিচ্ছু থাকে না। সেই ইন্টিগ্রেটেড আউটপোস্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত 2023 সালে বলছে যে ইন্টিগ্রেটেড আউটপোস্ট গড়ে তোলা তো দেশের সুরক্ষার স্বার্থে গুরুত্বপূর্ণ। আপনি জানেন 7টা বড় মেজর ইন্টিগ্রেটেড আউটপোস্ট আর 10টা মাইক্রো ইন্টিগ্রেটেড আউটপোস্ট তৈরি করতে দেয়নি এই তৃণমূল সরকার, জমি দেয়নি বিএসএফ কে। তাহলে আপনি বলুন, আমাদের জীবন যেভাবে বিপন্ন হচ্ছে, আমাদের জীবন যেভাবে আজকে অসুরক্ষিত হচ্ছে, যেভাবে আমাদের সম্পদ, আমাদের অর্থে, আমাদের সরকারি প্রকল্পে বাংলাদেশি মুসলমানরা এসে ভাগ বসাচ্ছে, আমরা এটা মেনে নিতে পারি না। এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়বে এবং রাজনৈতিক পথেই রাজনৈতিক সমাধান খুঁজবে। একদম। আমি সৌরভ দার কাছে যাব। ত্রিপুরাতে পুরো ফেন্সিং হয়ে গেছে, 864 কিলোমিটার টোটাল ফেন্সিং হয়নি। সুতরাং এই যে দেখাচ্ছি, আমি একবার দেখে নিচ্ছি সেটা কোন সোর্স। কতটা হয়েছে হয়নি আমার জানা নেই, কিন্তু এই যে 141 কিলোমিটার নিয়ে যে কনফ্রন্টেশনটা ছিল, যে বৈরিতাটা ছিল, সেটা মানিক সরকার তখন 2018 সালের আগের কথা আমি বলছি। আমার সম্পূর্ণ নলেজে আছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বামেরা এই সীমানায় কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে বামেরা দেওয়ার পরে জায়গা ছিল, বাবা সেন্ট্রালকে কোঅপারেট করেছিল। 434 কিলোমিটার আসামে ফেন্সিং হয়নি, সেখানে তো বিজেপি সরকার চলছে। আসামের সঙ্গে যদি পশ্চিমবঙ্গে কোথাও কাঁটাতার না দেওয়া হয়ে থাকে, সুভাষিস তাদের উচিত ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে কাঁটাতারের জন্য অ্যাপিল করা, সেটা না করে ত্রিপুরা আসামের তথ্য আনাটা আমার মনে হয় উচিত। আপনার রাজ্যকে প্রোটেক্ট করবার দায়িত্ব আপনার। আমি সৌরভ দাস জড়িত না, আমি আরে বাবা অনুপ্রবেশে তো সতীশ কুমার গ্রেপ্তার হয়েছে গরু ক্যাটেল স্মাগলিং, এটা তো অস্বীকারের জায়গা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে দেশের সুরক্ষাতে কেন কেন্দ্রকে বারবার মাথা নিচু করতে হচ্ছে, আমার এটা একটা বড় প্রশ্ন। যুক্তরাজ্য পরিকাঠামোয় কোনো রাজ্য তো সেন্ট্রালের উপরে নয়, কোনো রাজ্য হচ্ছে সেন্ট্রালের আন্ডারে
থাকবে এবং কেন্দ্র থেকে তার মানে তার ট্যাক্স এভরিথিং রাজ্য রিটার্ন পায়। কিন্তু সেখানে দাঁড়িয়ে কেন্দ্রকে বারবার করে রাজ্যের এই দাদাগিরির কাছে কেন মাথা নিচু করে নিতে হচ্ছে, আমার এটা সত্যিই জানা নেই, সত্যিই জানা নেই। কেন? এটা তো মানে আমাদের জাতীয় বিষয়, জাতীয় সুরক্ষার বিষয়, কেন এই বিষয় নিতে হচ্ছে? আমি সৌরভদার কাছে আসবো, কিন্তু তার আগে আমি শোনাবো রাজ্যের বিরোধী দলনেতা অনুপ্রবেশ নিয়ে কি বলছেন, শুনুন। ডেমোগ্রাফিক পরিবর্তন নিয়ে বিশেষ সমীক্ষা হবে আর অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভারতবর্ষ হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এই রাজ্যে ভ্রষ্টাচারী তুষ্টিকরণের সরকার তারা 540 কিলোমিটার বাংলাদেশের বর্ডারে জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বরবাদ করছে। আপনাকে এই অবৈধ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে। আচ্ছা, আমি বিরতি নিয়ে নিই। বিরতির পর আমি বলেছিলাম যে সৌরভদা এসছেন, সৌরভদা নিশ্চিতভাবে তার অবস্থান পরিষ্কার করবেন। কি বলবেন সৌরভদা আমরা শুনবো। কিন্তু কোনো একটি রাজ্য যদি অন্য কোনো দেশের সঙ্গে সীমানা শেয়ার করে এবং সেই সীমানা উন্মুক্ত থাকে, সেখান থেকে শুধুমাত্র জঙ্গি মনস্ক সম্পন্ন মানুষেরা, প্রচুর মানুষ এমনি ঢুকে পড়ছেন এই দেশে, কারণ ভারত বাংলাদেশের থেকে বেটার লাইফস্টাইল প্রোভাইড করতে পারে। সেই কারণের জন্য দেখো, মহুয়া মৈত্রের পার্সপেক্টিভে আমাকে বলতে হবে তা নয়, ভারত বেটার লাইফ দিতে পারে, প্রোভাইড করতে পারে। সেই কারণের জন্য এদেশে মানুষ চলে আসছে, বেটার হেলথ, বেটার এডুকেশন, বেটার ফুড, বেটার এভরিথিং। সেই কারণের জন্য এটা হতে পারে না যেটা অঙ্কন বলছে যে আমাদের খাদ্য সংস্থান, আমাদের জমি, আমাদের কর্মসংস্থানের উপর থাবা বসানো। লিটারেলি তাই। সৌরভদা, আমার কথা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে অনুপ্রবেশের বিরুদ্ধে, মানে যখন আমরা অনুপ্রবেশ নিয়ে কথা বলবো, আপনাদের এবং কেন্দ্রের একই সঙ্গে সহাবস্থান হওয়া দরকার। সেখানে আপনারা সেই সহাবস্থান দেখাচ্ছেন না কেন? এক, ভোটার তালিকাকে সংশোধন, ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে রাজ্যের দল এবং ইলেকশন কমিশন তাকে কোঅপারেট করা উচিত, কেন করছেন না? এটা হচ্ছে মানুষ জানতে চায়। সঙ্গে 29 তারিখে সর্বদল বৈঠক রয়েছে, রাজ্য নির্বাচন কমিশনার ডেকেছেন, সেখানেই আপনাদের অবস্থান কি থাকবে? দেবাশিস, অঙ্কনের বক্তব্য অনুযায়ী বা এখনকার, আমি শুভেন্দু অধিকারীর বক্তব্যের কোনো উত্তর দেবো না, কারণ প্রয়োজন মনে করি না। আমি বলছি, আমি অঙ্ক, হ্যাঁ না, তোমার প্রশ্ন বা অঙ্কনের প্রশ্নের উত্তর দেবো। শুভেন্দু অধিকারীকে আমি ধর্তব্যের মধ্যে ধরি না, তাই উত্তর দেবো না। প্রথম কথা হচ্ছে আমার, যাই হোক না, আমার ব্যক্তিগত বিষয়, হ্যাঁ যাই হোক। দ্বিতীয়, কিন্তু কনস্টিটিউশনাল পোস্ট দেখতে গেলে সৌরভপ্রিয় দত্তেরও বিরোধী দলনেতা, গণতন্ত্রের 83 দিন জেল খাটা আসামি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, ওটা কোনো বিষয় নয়। কি কেসে কি জেল কেটেছিলেন? জেল তো কেটেছে, জেল তো কেটেছে, আমি বলে ডিস্টার্ব করি, জেল খাটা হ্যাঁ মার্ডার কেসে ফেলেছে সাউথের মতো ক্রিমিনালদের মারবে, মারাই উচিত। তাহলে ভালো কথা, তাহলে ক্রিমিনালদের মারার জন্য অমিত শাহকে ঠিক করা হয়েছে। ক্রিমিনালদের মারার জন্য স্বীকার করলো, স্বীকার করলো ক্রিমিনালদের মারার জন্য অমিত শাহ করেছে। সবাই দেখুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির মুখপাত্র বললো অমিত শাহ, সবাই শুনুন, হাতে আদালত বললো দেশের আইন অমিত শাহ অমিত শাহ হাতে বন্ধ করে দিই, পুলিশ বন্ধ করে দিই। আরে ভাই সেটাই হবে, এনকাউন্টার যদি ক্রিমিনাল হয় এটা দাঁড়ায়। তবে অঙ্কনের কথারই প্রসঙ্গে বলবো, এই যে সোহরাবুদ্দিন সম্পর্কে একটু সার্চ করে দেখে নিন উনি কে ছিলেন। বলতে পারে আমি তীব্র
প্রতিবাদ করি। ক্রিমিনালের জন্য বিএনএস তৈরি করেছো তোমরা, ক্রিমিনাল প্রসিডিংস আমি রাজমাল কাসাব আফজল দাঙ্গা করতে গেলে না সৌরভ দা প্লিজ এবার আপনি আমার ওই প্রশ্নগুলো রাজ্যের ধন্যবাদ। ফোরম দিলে কি হয় সেটা আপনারা সবাই দেখলেন। আচ্ছা, এবার এই যে নরেন্দ্র মোদী আমাদের ভারতের প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন যে আব নিকালনা চাইয়ে, তাহলে উনি এসছেন ভোটে জিতে 2014 সাল, 2019 সাল, 2024 সাল। একমাত্র ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বাংলাতে ঘুষপেটিয়া করাচ্ছে, বাকি সারা ভারতবর্ষের কোথাও ঘুষপেটিয়া হচ্ছে না। ত্রিপুরাতে হচ্ছে না, আসামে হচ্ছে না, দিল্লিতে স্বরাষ্ট্র দপ্তরের সামনে নকলধারা তৈরি হয়ে যায়, প্রায় 2 বছর ধরে থাকে, সেগুলো দেখা যায় না। হঠাৎ করে অঙ্কন প্লিজ ভাই আমাকে বলতে দাও। আমার কথা হচ্ছে তোমার কাশ্মীরে জঙ্গি ঢুকে যায়, ঠিক আছে, এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় আছে, কেন কাশ্মীরে জঙ্গি ঢুকবে, পুলওয়ামা পেহেলগাঁও হতে পারে, ওটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ। আমার কাছে কথা হচ্ছে যে এই যে আব নিকালনা চাইয়ে, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে 2026 সালে এরা বুঝে গেছে মানসিকভাবে তৈরি যে আমরা যদি এবার ক্ষমতায় না আসতে পারি, সারা জীবনের জন্য বিজেপি নামক দলটা এই বাংলার মাটিতে থাকবে না, এবং সত্যি 30 বছর থাকবে না। তাই মোদী বলছে আব নিকালনা চাইয়ে। তাহলে 2014 থেকে আপনি শুরু করলেন না কেন? এই ঘুষপেটিয়া আমি বার করব, এই এসআইআর আমি শুরু করব, 3টে টার্ম আপনি পেয়েছেন। তার মানে হচ্ছে এই এসআইআর এর মানেটা হচ্ছে যে এরা যারা মানে বিজেপি তৃণমূলের ভোটার তাদেরকে বেছে বেছে বাদ দেওয়া, আর বাঙালিদেরকে বাংলাদেশি আর অনুপ্রবেশকারী তৃণমূলের ভোট ব্যাংক, এই তো বলে দিয়েছে, অনুপ্রবেশকারী তৃণমূলের ভোট ব্যাংক, মৃত ভোটার তৃণমূলের ভোট ব্যাংক, এই তো তৃণমূলের ভোটগুলো বাদ যাবে। সৌরভ না প্লিজ একটা সৌরভ দা আজকে নিজের ক্লিপিংস কেটে পোস্ট করতে পারবে না, আমি শেষ করতে দাও না, এইটুকু অংশ কাটবে না, কথাটা ভাই শেষ করতে দাও। এটা কি হচ্ছে? মৃত ভোটার না না না, এগুলো বলতে জানা কথা বলছি না, চন্দন না প্লিজ, তোমাদের কারোর সময় ডিস্টার্ব করি না। আমি বলছি যে যারা জেনুইন ভোটার, যারা আমরা বাঙালি, আমি বারবার বলছি আমার বাংলায় থাকে, তাদেরকে আমরা বাংলাদেশি তকমা দিয়ে, তাদেরকে রোহিঙ্গা তকমা দিয়ে, যারা তৃণমূলকে ভোট দেয় আমার বাংলার লোকরা, তাদেরকে বাংলাদেশি বলে আমি বার করার পরিকল্পনা করব, আর সেটা মেনে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়, বা সেটা মেনে নেবে বাংলার জনগণ। যাবে না বলছো কেন? আমি ওটা বলিনি তো, আমি বলছি অবৈধ অনুপ্রবেশ। নেত্রী একবারও একটা তুমি ক্লিপিংস দেখা অঙ্কন, যে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে চালাবো না, আগে বলতে দাও, আমি অবৈধ অনুপ্রবেশকারীদের এখান থেকে যেতে দেব না, অবৈধ অনুপ্রবেশকারীদের যেতে দেব না, এটা কি বলেছে? বলেছে আমি কারণ না, সেই কারণটা কারা? সেই কারণটা হচ্ছে আমার বাংলায় দিনের পর দিন আমাদের ভারতবর্ষে যারা থাকে সেই ভারতীয় বা বাঙালিদেরকে নাম আমি ভোট থেকে বাঁচিয়ে দেব না। সৌরভ একটা মিনিট, আমি এটা পরিষ্কার করছি না, তোমরা এই অনুমানটা করছো কেন যে বাঙালি বা এই রাজ্যের তোমাদের ভোটারকে কেটে তোমরা এই একটা না না আমি আমার 10 সেকেন্ড আমার প্রশ্ন হচ্ছে যে ও একটা প্রশ্ন করবে, তুমি একবার না তোমারটা উত্তর দিই কেন? আমার দিল্লিতে এটা হয়েছে, এক সেকেন্ড দিল্লিতে হয়েছে, দিল্লিতে অবৈধভাবে বিভিন্ন ভোট দিয়ে বিজেপি ওখানে ক্ষমতায় এসেছে। আমি একটা কথা জানি, অবৈধ উপায় ভোট আমরা করতে দেব না। আমি একটা কথা জানতে চাই যে দমদমের যিনি বিধায়ক রয়েছেন শ্রদ্ধেয় আমাদের মন্ত্রী ব্রাত্য বসু, ওনার বাবা স্বর্গীয় বাবা কি থাকবেন এখনো রয়েছেন কিন্তু 11 বছর ধরে ভোটার লিস্টে? কমিশনের নিশ্চয়ই কোনো গাফিলতি আছে? তো তোমাদের লোক ব্যবস্থা নেননি কেন? তোমাদের লোক সরকারি কর্মচারী তোমরা বুঝে বুঝে এখন রিভিউ করো, এখনো 1 বছর ধরে বক্তব্য একটা আপত্তি আছে। শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রীর বাবা ভোটার তালিকায় আছেন, থাকতে পারেন অনেকে, কিন্তু তিনি এসে ভোট দেন কিনা সেটা দেখার বিষয়, সেটা দেখার বিষয়। আমারও বাবা মারা গেছেন, বাবার ভোট দেন কিনা, ভোটটা বাদ যাবে, দেন কিনা বড় অনেক পরিবার ভাই সিস্টেমেটিক, অনেকে জানেন না। আমারও আসলটা জানো বলছে, ধরো তুমি অবজেকশন দিলে যে আমার বাবা মারা গেছেন, তুমি আমার পাশের বাড়িতে থাকো, অবজেকশন দিলে যিনি বুথ লেভেল অফিসার এসছেন তৃণমূল কংগ্রেসের, তার উপর চাপ যে ডেথ সার্টিফিকেট আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে। তাহলে আমি কোথা থেকে, আমি অবজেকশন দিচ্ছি, আমি এবার তোমার কাছে গিয়ে যে তুমি ডেথ সার্টিফিকেট না দাও, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন সেটাই করছে, এবং এইভাবে দিনের পর দিন নামগুলো রেখে দিচ্ছে। বিধাননগর গোটা পৌরসভায় ভোট দিয়ে দিয়েন বাবু আসেন আর ভোট দিয়ে যান, পাড়ায় পাড়ায়
ব্যক্তিরা আমার মানে থাকাটা অপরাধ নয়, কিন্তু তার প্রিভিলেজটা কে নিচ্ছে এটা দেখার বিষয়। ভৌতিক ভোটে মানুষের ম্যান্ডেট বদলে শোনো না, আমি বলছি যে সিপিএম এর মুখে আমি আটকাই না কেন, খুব দুঃখ লাগে সিপিএম কে দেখে। এরা এত বছর ধরে একটা বউকে প্রথমে সিঁদুর পরিয়ে পাঠাতো, পরে সেই বউয়ের সিঁদুর মুছিয়ে দিয়ে আবার ভোট দিতে 34 বছর ধরে একবার স্বামী চেঞ্জ করেছে, 10 বার স্বামী চেঞ্জ করা এই সিপিএম এর মালগুলো, 10 বার স্বামী চেঞ্জ করা, বাপ চেঞ্জ করা মালগুলো ভোট দিত। এরা আবার সব বড় বড় কথা বলে ব্যক্তিকে দিয়ে ভোট না, এরা মালকে মারি বলবো, এখন তো বিক্রি হয় না, এখন বিক্রি হয়, সিপিএম দলটা এখন বিক্রি হয়, বইয়ের টাকা বিক্রি হয়, সেই মাল ভোট কেন দিতে এদের কাছ থেকে কোনো কথা কেন কাটাওনি? এত বছর একটা প্রশ্ন, এত বছর ভোটার লিস্টে মৃত ভোটার লিস্টে কমিশন দেখবে, সে ভোটার লিস্ট কেন সেই ভোটে পৌরসভা, পঞ্চায়েত, বিধানসভা তারা যদি নিরপেক্ষভাবে কাজ করতে যায়, যদি তারা ভুল করে একজন ব্যবস্থা নিতে এই রামধনু জোয়ার মুশকিল একটা আচ্ছা রাইট না একটা মিনিট সৌরভ দা দেখো, কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব অনস্তিত্বের বিষয় নয়। আমরা আজকে আপনাদের দরবারে হাজির হয়েছি। কেন হাজির হয়েছি? মানুষ বিচার করবেন, মানুষ চান, সাধারণ মানুষ চান যে তার ভোটার তালিকায় যদি কোনো মৃত মানুষ থাকেন, তার পরিবারের কেউ, প্রত্যেক পরিবারই কেউ না কেউ মারা গেছেন, তার নামটা যেন এক্সিস্ট না করে, অর্থাৎ ভোটার তালিকায় না। না এখন এই নামটাকে আটকে রাখা বা তাকে জীবিত রাখা বা ভোটের দিন তার ভোটটা পড়ে যাওয়া, এটা মানে কেউ মানবেন না, আমার মনে হয় কেউ মানবেন না। শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কেউ মানতে চান না যে কারোর পরিবারের, তার বাড়ির মানুষটি মারা গেছেন, তার ভোটটা কেউ দিয়ে গেলেন, তাকে রেসপেক্ট করা হয় না। তাহলে এখন এখানে দাঁড়িয়ে তালিকা সংশোধনের ক্ষেত্রে সদ্য একটা নির্বাচন গেল, বাই ইলেকশন কালীগঞ্জ। এই কালীগঞ্জের ক্ষেত্রে একটা মিনিট, কালীগঞ্জ নদিয়ার নির্বাচনে তৃণমূল দাবি করছে, আরে বাবা দাঁড়াও না, ভোটের আগে কেন তৃণমূল বলছে হঠাৎ করে এইভাবে কখন হবে সংসদ ভোটের পরে? সংশোধনটা ভোটের আগেই হয়। শোনা, কালীগঞ্জের ক্ষেত্রে 6000 ভোটার বাদ গেল, 6000 ভোটার বাদ গেল, সেবার তৃণমূল কিছু বললো না, নাকি বুঝতে পারলো না। এবার তারা ডেফিনেটলি অন্যায় মারাত্মক অন্যায়, তামান্নার মৃত্যু অন্যায়। কিন্তু আমার কথা হচ্ছে এই যে অনুপ্রবেশ বা ভোটার তালিকাকে ম্যানিপুলেট করা বা তাকে ফেব্রিকেটেড করা, এটা কতটা অপরাধ? এই অপরাধে কেন্দ্র সরকারের ভূমিকা কি থাকতে পারে? মানে এই এসআইআর করা শুধু নয়, আমি কেন বলছি, কারণ দেখা যায় এই ধরনের ফ্রড বা এই ধরনের সমস্যা হলে আইনি ব্যবস্থা কি কিছু নেওয়া হয়? কখনো হয়েছে আইনি এখানে যা করবে ইসি, না না, ইলেকশন কমিশন একটা স্ট্যাটিউট বডি, ইসি করবে। দ্বিতীয় কথা হলো এই পদক্ষেপ কখনো নেওয়া হয়? কোনো এলাকায় স্ক্রুটিনি করা হয় যে কতজন মরা মানুষের, মৃত মানুষের ভোট পড়ে গেছে? আমি প্রথমেই বলছি, স্ক্রুটিনি হয় যে একজন লোক 5 জায়গায় ভোট দিচ্ছে, তার একটা অরিজিনাল ভোট বাদ দিয়ে আরো 4 জায়গার ভোটটা বাদ যায়, কেন যায় না? এই প্রশ্ন আগামী দিনে তুলতে হবে এবং এটা নিয়ে আলোচনা করব। সুভাষিস দা, তুমি ব্যাকুল হচ্ছ, আমি তোমাকে দিয়ে শুরু করবো। না এমনি সুভাষিস দার এটা বলার জায়গা আছে, কারণ কেন্দ্রে বিরোধী দল, অত ছোট করে দেখার কিছু নেই, রাজ্যের কথা কম বলতে পারে, কিন্তু দিল্লিতে তো আন্দোলন করে। সৌরভ দা, এই সুভাষিস দা, ভোট প্রক্রিয়াতে ইসির ভূমিকা, এটা নিয়ে তোমরা বারংবার অভিযোগ করেছো, তোমরা কোর্টে গেছো, যা হোক সেই মামলা এগোয়নি বা তোমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যাকফুটেও এসছো, এটাও ঠিক। কোর্টে তোমরা ইভিএম নিয়েও প্রতিবাদ করেছিলে, সেটাখানেও ব্যাকফুটে চলে এসেছো। আমি পরপর বলে যাচ্ছি, সেটা হলো যে ঘুষপেটিয়া আর ইসি দুটো তো আলাদা জায়গা, একটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ আর একটা হলো ইসির কাজ। ইসি দেখবে ভোটিং ব্যবস্থা, হ্যাঁ ভোটিং ব্যবস্থাটা, তো ভোটিং ব্যবস্থা দেখতে গিয়ে যদি আমরা বলি যে সিসিটিভি গুলো লাগানো হয়েছে, সেগুলো আপনি ডিস্ট্রয় করেছেন কেন? ধরুন হঠাৎ মহারাষ্ট্র ইলেকশনে 5টার পর নাকি বিশাল লোকের ভিড় হয়েছে এবং 7% ভোট বেড়ে গেছে 5টার পর। তোমাদের এজেন্ট আমি বলে নেই কথা, সিসিটিভি দেখানো দেখতে, এক মিনিট, চর্মচক্ষে সমস্যা এই হলো সমস্যা, এইটা হলো সমস্যা। সেটা হলো সিসিটিভিটা ওই জন্যই চাওয়া হয়েছে যে প্রচুর 7% ভোট দিচ্ছে 5টার পর, তার মানে কত ভিড় হয়েছে সেটা তো সিসিটিভি ধরা পড়বে। সিসিটিভিটা ওই জন্য ডিস্ট্রয় হয়েছে এবং ইলেকশন কমিশনের ভূমিকা বলে নেই। ন্যাশনাল আর্টিকেলে আমি পড়েছি
যে এখানে দিল্লিতে তখন মারাত্মক গরম ছিল, এই গরমে দিল্লিতে ভোটের কথা বলছি না আমি মহারাষ্ট্রের ভোটের কথা বলছি। মহারাষ্ট্র গরম ছিল। আমি বলি না, গরমে ভোট না। আমি বলে নাই, আমি একটু বলে নাই। সেটা হলো ইসি, না না, এটা আমি একটা অ্যানালিসিস ইসি একটা প্রেমিসিসে 70,000 ভোট করে রেখেছে, এবং যাদের ঘর নাম্বার 0 বা কোথাও বলছে বাবার নাম ABCDEFGH এরকম করে রেখেছে। এখন এগুলো তো একটা ডিজিটাল প্ল্যাটফর্মে যদি এটা এনে কি দেখে ত্রুটি না intentional fault? ইন্টেনশনাল ফল্ট, না হলে যে এটা ত্রুটি কোনোদিনও তো এই ত্রুটি চোখে পড়বে না। এখন একটা অ্যাপ্লিকেশন এসছে যেটা টোকা দিলে পরে কে মারা গেছে, কি যারা যেগুলো পঞ্জীভূত হয়েছে মানে পঞ্জীকরণ হয়েছে সেগুলো বেরিয়ে যাবে। আমি কেন প্রথমে বলছিলাম যে ইসি কে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এইখানে কোহেশন করতে হবে, যোগাযোগ করে মৃতের লিস্ট দিতে হবে, নিলে পরে অ্যাপ্লিকেশন তুমি একটু নিয়ে নাও, একবার উত্তর দিও, কারণ সবটাই। এবং আমি বলি অনুরাগ ক্লাস করে বলে দিচ্ছি, অনুরাগ ঠাকুর পর্যন্ত বলেছে যে হ্যাঁ ভোটার লিস্টে জালিয়াতি আছে। হ্যাঁ, তাহলে অনুরাগ ঠাকুর এফিডেভিট দিয়ে দেবো বলেছে, এফিডেভিট দিয়ে দেবো, সেই কথা শুনে কাজ করবে কি ইসি। চন্দনদা, ইসির এই ভূমিকা নিয়ে তোমাদেরও বারবার অভিযোগ। দেবাশিস, ইসির ভূমিকা যাই হোক না কেন, সুপ্রিম কোর্টের ভূমিকা থেকে এটা বেরিয়ে এলো যে আজকে আলোচনা যে এত উদ্বিগ্ন আমরা হচ্ছে, এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নেই। যার যার আধার কার্ড আছে সে তার আধার কার্ড দেখাবে, SIR করবে, দেখিয়ে দেবে আধার কার্ড, ফলে সেই আধার কার্ডে যারা আমাদের অরিজিনাল যোগ্য ভোটার তারা থাকবেন। এবার পড়ে থাকলো যারা যোগ্য ভোটার নন, যারা যোগ্য ভোটার নন। আচ্ছা কেন 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 সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিয়েছে। দাঁড়াও এক মিনিট, আচ্ছা দেবাশিস একজন লোকের অ্যাপ্লাই করতে পারে কিন্তু ভোটারকে জেনুইন নয়, আধার কার্ডটা তাহলে কি জন্য করা হয়েছে? সিনেমার টিকিট কাটতে, এটাও বলবো সিনেমার টিকিট কাটতে না মোদিজির ইলেকট্রনিক মেশিনের আধার কার্ড। মানে আধার কার্ডের নিচে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে আপনাকে যে 11টা ডকুমেন্ট তার মধ্যে আধার কার্ডকে মানতে হবে। তাহলে SIR এর কোশ্চেন দেখে এই ভয় দেখিয়ে ভয় ভীতির পরিবেশ তৈরি করে আসলে অনুপ্রবেশেই আমি আগে বলেছি, অনুপ্রবেশ যদি হিন্দু করে একরকম, যদি মুসলমান করে একরকম, দেশের মধ্যে হিন্দু আর মুসলমানের একটা পয়েন্ট অঙ্কন বললো না যে সত্যি তো এটা দিয়ে বিজেপির কি লাভ হবে? বিজেপির প্রভূত লাভ হবে, কারণ ঠিক একই রকমভাবে হাসিনার সময় বাংলাদেশে আওয়াজ উঠেছিল এখানে অনেক ভারতীয় ঢুকে গেছে, ঠিক একই রকম ভাবে এখানে বিজেপি আওয়াজ তুলছে এখানে অনেক বাংলাদেশি ঢুকে গেছে। এই যে জিও পলিটিক্সটা চলছে দুটো দেশে, উপকৃত কারা হচ্ছে? মরছে কারা? মরছে সাধারণ গরিব মানুষ যার আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, কিন্তু বাংলায় কথা বলছে, তাকে বিজেপি ওখানে লাথি মারছে, মমতা ব্যানার্জি এখানে নিয়ে এসে ফুটবল খেলা হচ্ছে। সরকার কি করছে? সরকার কি করছে? এই যে রাজনীতি অদ্ভুত কথা, এইসব বাজে না, এটা বাজে কথা। আধার কার্ড কংগ্রেস আমলে আনা ভাই, আধার কার্ড কংগ্রেস আমলে আনা, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ চাই, এটা চন্দনদাদের অভিযোগ ছিল যে কোর্টে যখন ওই সীমানাবর্তী এলাকার আধার কার্ড যাচ্ছে সেটা গরম হয়ে যাচ্ছে, সবে তৈরি করে তারপর আধার কার্ডটা সাবমিট করা হচ্ছে। আধার কার্ড এবং ভোটার কার্ডে প্রচুর জালি হয়েছে, জাল হয়েছে। দেশের সরকারের হাতে আধার কার্ড না, আরে বাবা নকল বানিয়েছে, নকল বানালে ধরো একটা মার্কশিট বানাতে ধরাটাই কোথায়? নকল বানালে তো ধরাটাই কোথায়? ধরাটাই তো কেন্দ্রীয় সরকারের। তোমরাই তো বলেছো এটা র‍্যাকেট আছে। বলেছে র‍্যাকেট আছে, র‍্যাকেট যেমন আছে ধরার ব্যবস্থাও তো দেশে আছে, ধরার আইনও আছে। প্রধানমন্ত্রী কি করে বললেন দুর্গাপুরে প্রধানমন্ত্রী কি করে বললেন যে এই আইনকে আমি অ্যাপ্লাই করে অনুপ্রবেশকারীদের হটাবো, আর আজকে এসে বলছেন ভোট দিয়ে অনুপ্রবেশকারী হবে। সৌরভদা চলো, সময় কমে আসছে, আমার টেকনিশিয়ান স্টাফেরা যথেষ্ট নির্মম, তার মুখের উপর কেটে দিতে পারে। আমি একটা কথাই বলি যে সত্যি কথা, ইলেকশন কমিশনের আগের মতো নেই। ইলেকশন কমিশন তো এখন তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের পোষ্য হয়ে গেছে। যাই হোক, আমি একটা কথা বলতে, 14 নম্বর একটা ফর্ম তৈরি হোক, যারা যারা কোভিড ভ্যাকসিন নিয়েছে যেখানে মোদির ছবি আছে অন্তত ওটা দেখালে যেন ভোট দিতে দেয়।
এর থেকে আর বেশি কিছু বলবো না। হয়েছে? খুব ভালো কথা। অঙ্কন উত্তর দাও। না, প্রথম কথা হচ্ছে ওটা হবে তো নাকি? এক সেকেন্ড, মহারাষ্ট্র নিয়ে কথা হলো। মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সুপ্রিম কোর্টে মামলা 5 দিন আগে, যে কেউ গুগল সার্চ করে দেখেনি, 5 দিন আগে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে মহারাষ্ট্রের ভোটে কোনো ধরনের কারচুপি হয়নি। এই যে 7% বেড়ে গেল, 8% বেড়ে গেল, এইসব সুপ্রিম কোর্ট তো বলেছিল এই যে সুপ্রিম কোর্ট রিজেক্ট পিটিশন চ্যালেঞ্জিং বলছে কোর্টের সাবমিশনে আচ্ছা, রিজেক্ট করেছে ভোটের পার্সেন্টেজ, মহারাষ্ট্রে ভোটে কত বেড়েছে? এন্ড অফ দ্য ডে ভোটের পর যা বেরিয়েছে আর ভোটের রেজাল্টে যা বেরিয়েছে তার মধ্যে বিস্তর ফারাক। সেটা সাবমিট করলে না কেন? কেন সাবমিট করলে না সেটা? সেটা তাহলে রিজেক্ট হলো কেন? তাহলে রিজেক্ট হলো কেন? এইখানে গরমটা ক্যান্ডিডেট জিতেছে, হেরে যাওয়া ভোটটা নিতে দাও। এত কথা বলছো, আরে এত কথা বলছো, বাবা রাম রহিম প্রত্যেকবার ভোটের সময় তাকে প্যারোলে ছেড়ে দেয়। হরিয়ানা ভোট হলে বাবা রাম রহিমকে প্যারোলে ছেড়ে দেয়। 2002 সালে তোমরা এখন স্বচ্ছ ভোটার লিস্ট বলছো। 2002 সালে এসএসআর হওয়ার পর যখন 28 লক্ষ নাম বাদ গেল, তখন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার 1 সালে এই ভোট দিয়ে এসেছে, এদেরকে ভেঙে দাও। তখন উনি বিজেপির সঙ্গে, এটা খেয়াল রাখো। তারপরে তখন উনি বিজেপির সঙ্গে 2003 সালে গিয়ে কাগজ ছুঁড়ে মারছে বাংলাদেশি ঘুষপেটি বলে। তখন একসাথে বলেছে যে বুদ্ধ ভট্টাচার্য আর লালকৃষ্ণ আডবাণী জোট করেছে, শুধুমাত্র মৃত ভোটার বাদ দিয়েছে, বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটার বাদ দেয়নি। তো যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের চিন্তা থাকে যে বাংলাদেশি ভোটার তাড়াতে হবে এবং রাজ্যের ভোটার তালিকা সংশোধন করতে হবে, তখনকার বিরোধী নেত্রী আজকে এসে কেন বিরোধিতা করছে যে না ভোটার তালিকা সংশোধন চাই না, ভোটার আরে বা কংগ্রেস তৃণমূলের হয়ে দালালিটা চালিয়ে যায়, আরো শূন্য হবে, আরো শূন্য হবে, আরো দালালি চায়। আমার মনে হয় কংগ্রেস সবাইকে ধন্যবাদ। অঙ্কনের বয়স কম, অঙ্কন হয়তো কিছুক্ষণের জন্য ইন্ডি জোটের কথা ভুলে গেছে। ওই জন্য আরে এরা তো জোট ভাবত, তা বলবি অঙ্কন যে ফুলে ফুলে আজকে এখানে শেষ করি। গতকাল আমার স্টুডিওতে উপস্থিত থাকা একজন জনপ্রতিনিধি ছিলেন, যিনি কংগ্রেসের মুখপাত্র এসেছিলেন, তিনি একটা কথা বলে গেলেন, যেটা অবশ্যই প্রচলিত কথা, আমি একবার রিপিট করে শেষ করব, যে পলিটিক্স ইজ এ গেম অফ এভরি পসিবিলিটিস। তো কাজেই ভোটের আগে কি হয় সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করব, তবে ভোটার তালিকা বিশুদ্ধ হোক, একদম পিওর হোক, সেটাই আমরা চাই, এবং প্রকৃত ভোটার যাতে বাদ না যায় সেদিকে নজর রাখতে হবে ইসিআইকে। এর সঙ্গে পলিটিক্স করে লাভ নেই। আমার খুব ভালো লাগতো যদি আজকে সবাই এক হাতে হাত ধরে দাঁড়িয়ে সৌরভ প্রিয়দা, অঙ্কনদা, চন্দনদা এবং সুভাষিসদা বলতেন এই দেশকে বাঁচানো আমাদের সবার দায়িত্ব। সেটা হয়নি রাজনৈতিক সব সীমাবদ্ধতার জন্য। যাই হোক, আজকে অনুষ্ঠান এখানে শেষ করব, পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখবো, সঙ্গে থাকুন।